শুধুমাত্র ভালোবাসার টানে সে ফিরে এসেছিল, কিন্তু এবার তাকে এক কঠিন পরীক্ষা দিতে হবে, যেখানে ভালোবাসা ও বিশ্বাস টিকে থাকবে কিনা তা শুধু সময় বলে দেবে। এই পর্বে আমরা দেখব যেখানে বিশ্বাস ভাঙবে আর ভালোবাসা দাঁড়াবে কঠিন পরীক্ষার মুখে। তুমি কি তৈরি? কারণ এবার ফেঞ্জু এবং ডংহোয়ার গল্পের মোড় নেবে এবং এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখান থেকে ফিরে আসা আর সহজ নয়। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই পর্বের শুরুতে দেখা যায় যে ফেং অনেক চিন্তায় পড়ে গিয়েছে, কেননা ব্যাকফায়ার শাস্তির কারণে সে দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছিল। সে তখন চিন্তা করে যে এখান থেকে যত দ্রুত সম্ভব ফিরে যেতে হবে। আর তখনই তার মেড ময়ূন জিজ্ঞাসা করে যে আপনার কি খাবার ভালো লাগছে না? আসলে ফেং তখন খাবারের সামনে বসে বসে এসব চিন্তা করছিল। ময়ূন তখন ফেংকে আরও জিজ্ঞাসা করে যে মিষ্টি আলু পুড়িয়ে আনবে কিনা। ফেং তখন একটু মুচকি হেসে তাকে বলে যে হ্যাঁ, তুমি আমাকে একটু খুব ভালোই বোঝো। আর এর মধ্যেই সেখানে তখন ডংহোয়া চলে আসে। ডংহোয়া তখন ফেংয়ের জন্য মিষ্টি আলু পুড়িয়ে এনেছিল, আর ফেং তো এটা থেকে অনেক খুশি হয়ে যায়। ডংহোয়া তখন তাকে বলে যে খেয়ে দেখো তো, তোমার যে স্পেশাল পার্সন তোমাকে আলু পুড়িয়ে খাইয়েছিল ঠিক তেমন খেতে হয়েছে কি না। ফেং তখন মুগ্ধ হয়ে ডংহোয়ার কথা শুনতে থাকে, আর ফেং তখন মনে মনে বলে যে ডংহোয়া আগের ঠিক যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। ডংহোয়া তখন ফেংকে বলে যে আমি সারা জীবন তোমার এই মিষ্টি আলু পুড়িয়ে খাওয়ানোর জন্য রাজি আছি। আর ঠিক তখনই ফেং খেয়াল করে যে ডংহোয়ার হাত পুড়ে গিয়েছে। আসলে সে মিষ্টি আলু পোড়াতে গিয়ে তার হাত কয়লার আগুনে লেগে পুড়ে গিয়েছিল। আর এটা দেখে তখন ফেং দ্রুত উঠে যায় একটা ওষুধ লাগানোর জন্য। ডংহোয়াও তার পিছনে পিছনে চলে আসে, আর ফেং যখন তার সামনে দাঁড়ায় তখন ডংহোয়া তাকে তার কাছে নিয়ে কিস করার চেষ্টা করে। এটা যদি আসল ডংহোয়া হতো তাহলে ফেং ওখানেই অজ্ঞান হয়ে যেত, কিন্তু ফেং তখন এই ডংহোয়াকে আটকে দেয় এবং তখন তাকে বলে যে চলুন আপনার হাতে ওষুধ লাগিয়ে। এরপরে ফেং ডংহোয়ার হাতে ভালোভাবে ওষুধ লাগিয়ে দেয় এবং ব্যান্ডেজও করে দেয়। এখানে যাই হোক, ডংহোয়া তখন ফেংকে বলে যে নেক্সট দিন সে তাকে নিয়ে জঙ্গলে বেড়াতে যাবে, এবং এর নেক্সট ডেতে ডংহোয়া ফেংকে নিয়ে জঙ্গলেতে যায় শিকারের জন্য। এখানে আমরা দেখি ডংহোয়া ফেংকে ঘোড়ার ওপরে বসিয়ে সে ঘোড়াটিকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এখানে এই দৃশ্যটা অনেকই রোমান্টিক ছিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ফেং তখন একটা জায়গার দিকে হাত দেখিয়ে বলে যে ওই জায়গাটা অনেক সুন্দর। ডংহোয়া তখনই ঘোড়ার উপরে উঠে বলে যে চলো তাহলে একসাথে যাওয়া যাক, এবং ফেংয়ের হাত নিজের হাতের মধ্যে রেখে ঘোড়াটাকে দ্রুত ছুটিয়ে সেখানে চলে যায়। ফেং তখন মনে মনে করতে থাকে যে আমি আপনার কাছে আসার জন্য কত না বাহানা করতাম, শেয়াল হয়ে আসতাম, কিন্তু এখন দেখুন আপনি আমাকে নিজে কোলে টেনে নিচ্ছেন, কিন্তু আমি সহজভাবে যেতে পারছি না। এর পরের সিন আমরা দেখি যে ফেং লর্ডসেনের আনা স্বর্গীয় ফুলগুলো গুনে গুনে দেখছিল এবং এটা দিয়ে ডংহোয়ার জন্য মিষ্টি বানানোর চিন্তা করছিল। ময়ূন তখন তাকে সাহায্য করবে বলে, কিন্তু ফেং তখন বলে যে এটা সে নিজেই করতে পারবে। এবং এরপরে দেখা যায় যে কিমতি ডংহোয়ার কাছে আসে এবং এসে জানায় যে কেউই এই ডিজাইনের তলোয়ারটা বানাতে পারছে না, মানে ফেংয়ের ডিজাইন করা ওই তলোয়ারটা। এমনকি কিমতি নিজেও বুঝতে পারছে না সে কি ফেংয়ের সাথে এই তলোয়ারটা নিয়ে কথা বলতে পারে। ডংহোয়া তখন তাকে অনুমতি দেয়। কিমতি তখন ফেংয়ের খোঁজে চলে যায়, আর এদিকে ফেং তখন রান্নাঘরে বসে ডংহোয়ার জন্য মিষ্টি বানাচ্ছিল। এবং ঠিক তখনই কিমতি তখন ফেংয়ের কাছে এসে ওই তলোয়ারটিকে দেখিয়ে বলে যে সেখানে সে বুঝতে পারছি না সেগুলো বুঝিয়ে দিতে। ফেং তখন ইজিলি সেগুলো বুঝিয়ে দেয় তাকে। কিমতি তখন বলে যে আমি কত বড় বোকা, তুমি সেবারে আমাকে কত সুন্দরভাবে ইজিলি বুঝিয়ে দিয়েছিলে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না সেদিন। ফেং তখন কিমতিকে জিজ্ঞাসা করে যে সে তার দেওয়া ওই দাগ তোলার ওষুধটিকে ব্যবহার করছে কিনা। কিমতি তখন বলে যে ওই ওষুধটা অনেক দামি, তাই সে ব্যবহার করতে পারছে না। ফেং তো আর কিমতির কথার অর্থ বুঝতে পারে না। সে তখন বলে যে ততটা দামি না, কয়েকটা কটন রোজ ফ্লাওয়ার দিয়েই বানানো যায় ইজিলি। এরপরে ফেং কিমতিকে তার বানানো মিষ্টি চেক করতে বলে। ফেং তখন কিমতিকে একটা মিষ্টি তুলে দেয়, কিন্তু কিমতির হাত ময়লা ছিল। এই জন্য করে ফেং তখন বলে যে থাক, তোমাকে আর হাত দিতে হবে না। এই বলে সে নিজের হাতে তাকে মিষ্টি খাইয়ে দিতে যায়। কিমতি তখন অনেক আনকমফোর্টেবল ফিল করে, কারণ যাই হোক সে তাকে ভালোবাসে। কিন্তু ঠিক সেই সময় ডংহোয়া তাদেরকে একসাথে দেখে ফেলে। সে তখন ফেংয়ের খোঁজে কিচেনে এসেছিল, কিন্তু এসে সে দেখে যে ফেং কিমতিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, তাও আবার নিজের হাতে। আর এটা দেখে সে তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপরে ফেং কিমতিকে জিজ্ঞাসা করে যে মিষ্টিগুলো কেমন হয়েছে। এরপরে দেখা যায় যে ফেং ওই মিষ্টিগুলোকে নিয়ে ডংহোয়ার কাছে আসে, কিন্তু ডংহোয়া তো আগেই দেখে ফেলেছে যে ফেং মিষ্টিগুলোকে নিয়ে কিমতিকে খাইয়ে দিচ্ছে, যেটা দেখে তার মন ভেঙে গিয়েছে। তাই ডংহোয়া তখন যত সম্ভব চেষ্টা করে ফেংকে ইগনোর করার, কিন্তু সে করতে পারে না, যেহেতু সে ফেংয়ের প্রেমে একদম অন্ধ ছিল। এই জন্য করে ডংহোয়া তখন তাকে জিজ্ঞাসা করে যে আমার আগে তুমি কি এই মিষ্টিগুলোকে অন্য কাউকে খাইয়েছো।
ফেং তখন ডংহোয়াকে বলতে থাকে যে হ্যাঁ খাইয়েছি, কারণ সে আমার অনেক ভালো ফ্রেন্ড ছিল। ডংহোয়া তখন তাকে বলেছে সে এখন মিষ্টি খাবে না, কারণ তার এখন মুড নেই, এবং ফেং যেন চলে যায়। ফেংও তখন তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়, এবং ডংহোয়া তখন পস্তাতে পস্তাতে বলে যে আমি যদি জানতাম সে চলেই যাবে তাহলে আমি তাকে যেতে বারণ করতাম, বেচারা এবার কি করবে। এবং ফেং যাওয়ার পর সে ওই মিষ্টিগুলো টেস্ট করে এবং তারও খুব ভালো লাগে। তখনই তার কাছে ইউনুস চলে আসে। ইউনুস তখন তাকে জানায় যে প্রিন্সেস ওয়ান তাকে ডিনারের জন্য ইনভাইট করেছে। প্রিন্সেস ওয়ান এক ধরনের মিষ্টি বানিয়েছে যেটাকে ডংহোয়াকে খাওয়াতে চায়, আর তাই ডংহোয়া তখন প্রিন্সেস ওয়ানের প্যালেসে চলে যায়। প্রিন্সেস ওয়ান মানেও জেনহি তখন খাবার রেডি করে ডংহোয়ার জন্য বসেছিল। প্রিন্সেস ওয়ান যে মিষ্টিটা বানিয়েছিল সেটা হচ্ছে কোনো প্রেমিক তার ভালোবাসা প্রমাণ করার জন্য বা কতটা গভীর তার ভালোবাসা সেটা দেখানোর জন্য তার প্রেমিককে খেতে দেয়। তার মানে প্রিন্সেস ওয়ান ইনডাইরেক্টলি তাকে বোঝাতে চায় যে সে তাকে ভালোবাসে। কিন্তু ডংহোয়া তখন সেই মিষ্টিটা টেস্ট করে না। ডংহোয়া তখন প্রিন্সেস ওয়ানকে একটা ফেস্টিভ্যালের কথা বলে যেখানে ফেনজিউ অনেক সুন্দর মিষ্টি রান্না করে, এবং সে প্রিন্সেস ওয়ানকে তখন দায়িত্ব দেয় অনুষ্ঠানটাকে ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, এবং বলে যে ফেনজিউ অনেক সুন্দর মিষ্টি রান্না করে এবং তাকে মিষ্টি বানানোর দায়িত্ব দিও। এবং এরপরে ডংহোয়া সেখান থেকে চলে যায়, এবং নেক্সট দিন দেখা যায় যে ফেং মিষ্টি বানাচ্ছে প্যালেসের সবার জন্য। সে তখন মিষ্টিগুলো তুলে মইনকে দিয়ে বলে যে সবগুলো সাজিয়ে রাখতে। এদিকে দেখা যায় যে প্রিন্সেস ওয়ান সাজানো নিয়ে ব্যস্ত ছিল, আর তখন সে তার মেয়েট লিউকে বলে যে সব খাবার ঠিকঠাক আছে কিনা দেখতে। আর লিউ যখন সব খাবার ঠিক আছে কিনা দেখতে আসে তখন সে ফেংয়ের বানানো মিষ্টিতে কিছু মেশানোর চেষ্টা করে, তবে এটা জিহাং তখন দেখে ফেলে, মানে প্রিন্সেস ওয়ান তখন দেখে ফেলে। সে তখন লিউকে অনেক বকাঝকা করে। সে তখন বলে যে সে ফেংয়ের মিষ্টিতে কোনো উল্টোপাল্টা কিছু করতে চায় না, তার একমাত্র কাজ হচ্ছে লিংগুইস্টান উদ্ধার করা, এবং এর জন্য তাকে ডংহোয়ার ঘরে খুঁজতে হবে। কিন্তু এটার আগে তাকে ডংহোয়ার বিশ্বাস অর্জন করতে হবে, এবং এই কারণে সে এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করতে চায়, এবং যার ফলে সে ডংহোয়ার বিশ্বাস অর্জন করতে পারে। এবং তখন সে লিউকে ধমক দিয়ে বলে যে সে যদি কোনো রকম উল্টোপাল্টা করে তাহলে সে তাকে ছাড়বে না। এরপর আমাদের অনুষ্ঠানের আগের দৃশ্য দেখানো হয় যেখানে ডংহোয়ার মা প্রিন্সেস ওয়ানকে অনেক প্রশংসা করতে থাকে, মানে জিহাংকে, কারণ সে অনুষ্ঠানটাকে অনেক ভালোভাবে পরিচালনা করেছে। প্রিন্সেস ওয়ান তখন ডংহোয়ার মাকে বলে যে ফেনজিউ মিষ্টি বানিয়েছে, তবে ডংহোয়ার মা তো প্রিন্সেস টুকে একদমই পছন্দ করতো না, মানে ফেনজিউকে পছন্দ করতো না। তখন সে ফেংকে ইনসাল্ট করে বলে যে আমি তো জানতাম যে ফেং শুধু মারামারি করতে পারে, তবে সে রান্নাও করতে পারে, বাহ খুব ভালো। তখন ডংহোয়া বলে যে ফেংয়ের বানানো মিষ্টিগুলো সবাইকে খেতে দিতে, এবং যখন সেই মিষ্টিগুলোকে আনা হয় তখন ইউনুস বলে যে সে প্রথমে টেস্ট করে দেখবে, কেননা এটাই নিয়ম যে রাজাকে কোনো মিষ্টি দেওয়ার আগে তার সেবক খেয়ে সেটা টেস্ট করে দেখবে। আর এই জন্য ইউনুসকে তখন প্রথমে টেস্ট করতে দেওয়া হয়। ইউনুস তখন টেস্ট করে বলে যে ঠিক আছে খাওয়া যাবে, খুব মজার। কিন্তু সেই মিষ্টি ডংহোয়াকে দেওয়ার আগেই ইউনুস তখন মাটিতে পড়ে যায়। সেখানে তখন ডাক্তার ছিল, এবং ডাক্তারটি তখন ইউনুসকে চেক করে বলে যে সে মারা গিয়েছে। এবং এরপরে মিষ্টিগুলোকে চেক করে দেখা হয় মিষ্টিতে বিষ আছে, এবং এই দোষ তো ফেংয়ের উপরেই পড়বে। ফেং তখন সবার সামনে এসে অনুরোধ করে বলে যে সে এমন কিছুই করেনি, কিন্তু কে শোনে কার কথা। সেখানে ডংহোয়ার বড় ভাইও ফেংয়ের উপরে দোষ দিতে থাকে। সে তখন তার মাকে উস্কে দিয়ে বলে যে ফেংয়ের উদ্দেশ্য হয়তো এটাই ছিল যে সে ডংহোয়াকে মেরে ফেলবে, এবং এই কারণেই সে হয়তো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এখনও প্রকাশ করেনি। এবং নিয়ম অনুযায়ী ফেংকে এবং তার মেয়েটকে কারাগারে বন্দি করা হয়। এবং এরপরে আমরা দেখি যে জিহাং লিউকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে সে বিষ মিশিয়েছিল কিনা। লিউ তখন বলে যে সে বলার পরে সে কিছুই আর করিনি। আর এদিকে আমরা দেখি যে ডংহোয়া এবং কিমতি ফেংয়ের জন্য একেবারে অস্থির হয়ে পড়ছিল। তারা তো দুজনেই বিশ্বাস করতো যে ফেং কিছুই করতে পারে না। আর এদিকে আমরা দেখি যে কিমতি ডংহোয়া থেকে বেশি কনফিডেন্ট ছিল যে ফেং কিছুই করেনি। ডংহোয়া তখন কিমতিকে 7 দিনের সময় দেয় যে সব কিছু ভালোভাবে ইনভেস্টিগেশন করার জন্য। আর এদিকে ডংহোয়ার বড় ভাই তার মাকে ফেংয়ের ব্যাপারে উস্কে দিতে থাকে এবং বলে যে কিমতি এবং ডংহোয়া তারা দুজন ফেংয়ের প্রতি অনেক দুর্বল, তাই তাদেরকে যদি ফেংয়ের বিষয়ে ইনভেস্টিগেশন করতে দেওয়া হয় তাহলে তারা ঠিকমতো করতে পারবে না। তার মাও তার সাথে সহমত প্রকাশ করে এবং বলে যে এই ইনভেস্টিগেশনের দায়িত্ব তাহলে তাকে নিতে। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখি যে জেলের মধ্যে মঈন অনেক মার খাচ্ছিল এবং গার্ডরা তাকে অনেক পিটছিল। তবে মঈনকে এমনভাবে মার খেতে দেখে ফেং তখন তার সামনে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, কিন্তু তারপরেও সেই সব সৈন্যগুলো ফেংয়ের গায়েই আঘাত করতে থাকে। আর তখনই সেখানে কিমতি চলে আসে। কিমতি তখন সেই সৈন্যকে আটকে দেয় এবং তখন তাকে বলে যে ডংহোয়া তাকে 7 দিন সময় দিয়েছে এই বিষয়ে ইনভেস্টিগেশন করতে, এবং 7 দিনের আগে যেন ফেংকে কেউ টাচ না করে।
ওই গার্ডটা তখন হাসতে হাসতে বলে যে 7 দিনের সময় দিয়েছে তো, এর মধ্যে সে কিছুই করতে পারবে না। কিন্তু কিমতি তখন কনফিডেন্টলি বলে যে যেহেতু 7 দিন সময় দেওয়া হয়েছে, বাকিটা 7 দিন পরেই দেখা যাবে না। এরপরে কিমতি ফেংকে ভালো করে জিজ্ঞাসা করে যে তার ব্যাকগ্রাউন্ড কি এবং এইসব ফুলগুলো সে কোথা থেকে পেয়েছিল। কিন্তু ফেং তো এসব কিছুই বলতে পারবে না। সে তখন বারবার তার কথাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সে তখন বলে যে তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে আমাকে নিয়ে ইনভেস্টিগেশন করো, আমি তোমাকে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই বলতে পারবো না। এদিকে আমরা দেখি ডং হুয়া ফেংয়ের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভাবতে ভাবতে সে তখন অস্থির হয়ে যাচ্ছিল। সে তখন ফেংকে প্রচণ্ড পরিমাণে মিস করছিল, আর তার হাতে তো কোনো উপায়ই ছিল না ফেংকে বের করা আনার, কেননা রাজাদের তো অনেক নিয়মকানুন আছে না। আর ঠিক তখনই সেখানে ডং হুয়ার মা তার কাছে চলে আসে এবং ডং হুয়ার মা তখন তাকে বলে যে তোমার বাবা বেঁচে থাকতে বলতেন যে তোমার সব ঠিকই আছে, কিন্তু তুমি মানুষকে বেশি ক্ষমা করে দাও। আর এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ফেং তোমাকে সত্যিই ক্ষতি করার চেষ্টা করেছিল, আর এখন যদি তুমি ফেংকে ক্ষমা করে দাও তাহলে ভবিষ্যতে তোমার বিপদ আরও বাড়বে। এরপরে ডং হুয়ার মা ডং হুয়ার জন্য একটা নতুন গার্ড এনে দেয়, কেননা ইউনুস তো অলরেডি মারা গিয়েছে। তার মা তখন তাকে বলে যে আমাদের ইউনুস অনেক বিশ্বাস্ত গার্ড ছিল, সে তোমার বাবাকেও পাহারা দিয়ে এসেছে এবং তোমাকেও পাহারা দিচ্ছিল, কিন্তু তার মারা যাওয়ায় আমরা খুবই দুঃখিত। তোমাকে তো এখন গার্ড হিসেবে কাউকে না কাউকে রাখতে হবে না, এবং এই কারণে আমি তোমার জন্য এই নতুন গার্ডকে রেখেছি। সে তখন তাকে একটা নতুন গার্ড দেয় যার নাম ছিল ইয়ান। এরপর আমরা দেখি ডং হুয়া রাতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ফেংয়ের ঘরের সামনে চলে আসে, আর সে তখন মনে করে যে ফেং তো এখানে আর নেই, আর সে তখন মন খারাপ করে লেক পাড়ের ওখানে চলে যায় এবং লেক পাড়ে এসে সে দেখতে পায় যে প্রিন্সেস ওয়ান মানে জিহ্যাং তার নিয়ে প্রার্থনা করছে যে ডং হুয়ার মন আজকাল ভালো নেই এবং ডং হুয়ার মন ভালো করে দিতে। এবং ডং হুয়া তখন তার সামনে চলে আসে এবং সে তখন উপলব্ধি করে যে আজকেই তো প্রিন্সেস ওয়ানের জন্মদিন এবং আজকেই তো তার মা তাকে জন্ম দিয়ে মারা গিয়েছিল। সে তখন এটা মনে করে মন খারাপ করে জিহ্যাংকে বলে যে সে তাকে কথা দিয়েছিল তার বার্থডে একসাথে সেলিব্রেট করবে, কিন্তু সে তো আর পারবে না আজকে। জিহান এসব কিছু মনে রাখে না, সে তখন তার বাদ্যযন্ত্রটি সেখানে নিয়ে এসেছিল। ডং হুয়া তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এটা এনেছে। জিহাং তখন বলে যে তার মা এই বাদ্যযন্ত্র শুনতে অনেক পছন্দ করত, তাই তার মায়ের মৃত্যুবার্ষিকী হিসেবে সে তার মায়ের উদ্দেশ্যে সেটি বাজাতে চায়। ডং হুয়া তখন তাকে সেটা বাজাতে বলে। জিহাং তখন সুর করে তখন বাজাতে থাকে, যেটা কিনা জেলের মধ্যে বসে ফেংও শুনতে পাচ্ছিল। ফেং তখন মনে মনে চিন্তা করে যে আপনি আমাকে দ্বিতীয়বারের মতো জেলে বন্দি করেছেন, জানি না এবারেও কি স্কাই কিংডমের মতো হবে কি না। এরপরে দেখা যায় যে কিমতি ডং হুয়ার কাছে আসে এবং বলে যে তার দেওয়ার সময় অনেকটা শেষ হতে চলেছে, কিন্তু এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশেষ করে ফেং তো একেবারে কথা বলতে রাজি না। কিমতি তখন ডং হুয়াকে বলে যে ফেং তো আপনার ওয়াইফ, আপনি যেভাবে হোক ফেংকে বাঁচান। ডং হুয়া তখন কিমতির সামনে এসে বলে যে তোমার কি মনে হয় আমি ফেংকে বাঁচাতে চাই না? কিন্তু আমি একজন রাজা, আমাকে অনেক নিয়মকানুন মানতে হয়, আর নিয়ম বা আইন সবার জন্য সমান। এরপর আমরা দেখি যে কিমতি ফেংয়ের কাছে যায় দেখা করতে এবং সে তখন ফেংকে বারবার অনুরোধ করে বলতে থাকে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, কিন্তু ফেং তাকে কিভাবেই বা তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানাবে, সে তো তার নিজের আসল পরিচয় সম্পর্কে জানাতে পারবে না, তাই সে তখন চুপ করে থাকে। কিমতি তখন ফেংয়ের ওপরে অনেক রেগে যায়। জেলে ফিরে আসার পর ফেং তখন ময়ূনকে বলে যে ময়ূন তাকে ভুল বুঝছে কিনা, এই যে ফেং তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানাচ্ছে না এটার বিষয়। ময়ূন তখন জানে যে আপনি বলছেন না মানে নিশ্চয়ই এর পিছনে অনেক কারণ আছে, আর আমি আপনাকে খুবই ভালোভাবে জানি, আপনি খুবই ভালো। ফেং তখন ময়ূনকে কথা দেয় যে সে মারা গেলেও সে ময়ূনকে মরতে দেবে না, এবং ময়ূনকে বাঁচাতে গিয়ে যদি ব্যাকফায়ারও ইউজ করতে হয় তাহলেও সে তাকে বাঁচাবে, কেননা স্কাই কিংডমে তার মেয়েটকে সে বাঁচাতে পারেনি, এবং সে এবারে ময়ূনকে অন্যায়ভাবে মরতে দেবে না। এবার দেখা যায় যে প্রিন্সেস ওয়ান আসে ডং হুয়ার ঘরেতে। সে তখন ডং হুয়ার জন্য খাবার তৈরি করে নিয়ে এসেছিল। ডং হুয়ার মন অনেক খারাপ ছিল, তাই সে তর্ক বিতর্ক না করে খাবারটা খেয়ে নেয়। প্রিন্সেস ওয়ান তখন ডং হুয়াকে বলে যে তাকে সে বডি ম্যাসাজ করে দিতে চায়, যাতে ডং হুয়ার একটু হলেও স্বস্তি হয়। গাইজ, ডং হুয়াকে আমি মাঝে মধ্যে জুরেন বলেও ডাকতে পারি, কেননা এই জন্মে ডং হুয়াকে জুরেন হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। হঠাৎ করে ডং হুয়া মানে জুরেন দেখতে পায় যে সে যুদ্ধক্ষেত্রে আছে, আর তার সামনে ফেং নির্মমভাবে মারা যাচ্ছে। আর ডং হুয়া তখন মানে জুরেন তখন ফেংয়ের নাম ধরে চিৎকার দিয়ে জেগে ওঠে। আর তখন জিহ্যাং তখন মানে প্রিন্সেস ওয়ান ডং হুয়াকে বলে যে আপনি কি দুঃস্বপ্ন দেখেছিলেন? ডং হুয়া তখন জিহ্যাংকে বলে যে তার প্যালেসে ফিরে যেতে। গার্ড তখন জিহ্যাংকে তার প্যালেসে দিয়ে আসে, এবং জিহ্যাং তখন তার রুমে এসে তার মেটকে বলে যে আমি অনেক খুঁজে খুঁজে দেখেছি, ডং হুয়ার রুমেতে সেই লিংবিস্টন পাথরটি আর নেই। তখন পাশে একটা সিন আমরা দেখতে পাই যে ডং হুয়া ঘুমানোর পর জিহ্যাং তখন তার রুম থেকে তন্ন তন্ন করে খুঁজে দেখছে, কিন্তু কোথাও লিংবিস্টন পাথরটিকে খুঁজে পায় না।
আর জিহাং যে খাবারটিকে ডংহুয়াকে খেতে দিয়েছিল সেটাতে আসলে ঘুমের ওষুধ মেশানো ছিল, আর এই কারণেই ডংহুয়া তখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই যে ডংহুয়া ফেংয়ের সাথে দেখা করতে আসে। সে এসে তখন ফেংকে জড়িয়ে ধরে। ফেং তখন তাকে বলে যে আমাকে এখান থেকে প্লিজ নিয়ে চলুন। ডংহুয়া তখন বলে যে আমি তোমাকে এখান থেকে নিতে চাই, তার আগে তো আমাকে কিছু তোমার বিষয়ে ইনফরমেশন দিতে হবে এবং এটা প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ। ফেং তখন তাকে বলে যে আপনি আমাকে কি বিশ্বাস করেন না? ডংহুয়া তখন বলে যে হ্যাঁ অবশ্যই করি, কেননা আমি তোমাকে তো ভালোবাসি। ফেং তখন বলে যে আপনি কি আমাকে সত্যিই ভালোবাসেন? ডংহুয়া তখন বলে যে কোনো সন্দেহ নেই, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্তও কাটাতে পারছি না, আমি তোমাকে রিয়েলি অনেক ভালোবাসি। ফেং তখন মনে মনে চিন্তা করে যে ডংহুয়া যেহেতু আমাকে এতটা ভালোবাসে, আর এখন যদি আমি অন্যায়ভাবে মারা যাই এবং পরে যদি ডংহুয়া জানতেও পারে যে আমি নির্দোষ ছিলাম, কিন্তু তাও ডংহুয়া আমাকে হারানোর পর সে তো এটার জন্য সারা জীবন কষ্ট পাবে, আর এটাই তো তার ভালোবাসার দুর্ভাগ্য পাওয়া কমপ্লিট হয়ে যাবে। তাই ফেং তখন সিদ্ধান্ত নেয় যে সে কোনো কথা বলবে না, আর তাই ডংহুয়া তখন সেখান থেকে রেগে চলে যায়। এরপর আমাদের স্কাই কিংডমের দৃশ্য দেখানো হয়, যেখানে লর্ড চেন জানতে পারে যে ফেং এমন বিপদে আছে। সে তখন অস্থির হয়েছে এবং ফেংকে সাহায্য করার জন্য সে তখন চলে আসতে থাকে। সিমিং তখন এটা দেখে লর্ড চেনকে শান্ত করে এবং বলে যে ফেং তো ইমমর্টাল, সে তো মারা যাবে না, এবং সে যদি মর্টাল ল্যান্ড থেকে মারা যায় তাহলে ডংহুয়ার কাল্টিভেশন আবার রিকভার হয়ে যাবে। এটা শুনে লর্ড চেন তখন আরেকটু শান্ত হয়, কেননা যত দ্রুত ফেংয়ের কাজ কমপ্লিট হবে তত দ্রুত সে শান্তিতে ফিরে আসতে পারবে। তাই লর্ড চেন তখন শান্ত হয়ে যায় এবং কিছু আর বলে না। এবং এরপরে দেখা যায় কিমতি আবারও ফেংয়ের কাছে এসেছে এবং সে ফেংকে অনেক অনুরোধ করে বলে যে সেই 7 দিন সময় আজকেই শেষ হয়ে যাচ্ছে, তুমি অন্তত প্লিজ কিছু ইনফরমেশন দাও, নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে নাই বলো, কিন্তু রান্না শুরু থেকে অনুষ্ঠান হওয়ার মধ্যবর্তী সময় পর্যন্ত ঠিক কী কী হয়েছে আমাকে সেটুকুও তো অন্তত বলো। মইন তখন ফেংকে অনুরোধ করে বলে যে কিমতিকে সাহায্য করার জন্য। ফেং মইনকে যে প্লেটে মিষ্টি রাখতে দিয়েছিল ওই মিষ্টিটা সবাই যাওয়া পর্যন্ত প্লেটটা আসলে চেঞ্জ হয়ে গিয়েছিল। দেখতে তো একই রকমই ছিল কিন্তু প্লেট এক ছিল না। এটা শোনা মাত্রই কিমতি তখন দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর সে ওই মিষ্টিগুলো আবারও পরীক্ষা করে এবং তখন সে তার গার্ডকে জিজ্ঞাসা করে যে যে প্লেটটির সাথে মিষ্টি দেওয়া হয়েছিল সবাতে, সে প্লেটটি কোথায়। তার গার্ড তখন তাকে জানায় যে সেটা তো ইউনেসের হাত থেকে পড়েই ভেঙে গিয়েছিল এবং এরপর সেটিকে তো ফেলে দেওয়া হয়েছে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে প্রিন্সেস ওয়ান ডংহুয়ার কাছে চলে আসে। সে তখন ডংহুয়ার অল্প আধা কেয়ার করতে শুরু করেছে। ডংহুয়া ও প্রিন্সেস ওয়ানকে ভালোই বিশ্বাস করতে শুরু করে। জিহাংও তখন ডংহুয়াকে অনেক রাজি করিয়ে লিংভিস্টন পাথর সম্পর্কে জানতে চায়, তবে ডংহুয়া তখন ডিরেক্টলি তাকে এই বিষয়টিকে অ্যাভয়েড করতে বলে। সে তখন তাকে বলে যে তোমার যদি এইসব পাথরের বিষয়ে অনেক ইন্টারেস্ট থাকে তাহলে কারিগরকে ডাকিয়ে নিজের জন্য গয়না বানিয়ে নাও না। এরপরে আসে বিচারের দিন, যেখানে সবাই ফেংয়ের বিচার করা হবে। ডংহুয়া তখন জেনারেল কিমতিকে ডেকে জিজ্ঞাসা করে যে সে কিছু খুঁজে পেয়েছে কিনা। জেনারেল কিমতি তখন তাকে জানায় যে হ্যাঁ সে কিছু খুঁজে পেয়েছে। এরপরে সে তখন তার নিজের 2 জন গার্ডকে ভিতরে ডাকে। একজনের কাছে ছিল কুকুর এবং একজনের কাছে ছিল সেই মিষ্টিগুলি। এরপর জেনারেল কিমতি তখন সবাইকে বলে যে এই মিষ্টিতে বিষ ছিল না, আমি খেয়ে প্রমাণ করব। আর এই মিষ্টির খাওয়ার পরে যদি আমি মারা যাই তাহলে ধরে নেবেন যে আমার ইনভেস্টিগেশনে কিছু ভুল ছিল, এই জন্য করে আমি এই মিষ্টি খেয়ে আমার জীবন দিয়ে দিয়েছি। এটা বলেই সে তখন সেখান থেকে একটু মিষ্টি কেটে খেয়ে নেয়, তবে তার কিছুই হয় না। এরপর সে অন্য মিষ্টি একটু কেটে কুকুরকে খাইয়ে দেয়, কিন্তু কুকুরটি এই মিষ্টি খাওয়ার পর সাথে সাথেই মারা যায়। এরপর কিমতি তখন বলে যে আমি কিন্তু কোনো অ্যান্টিডট নিইনি, এবং এটা বলেই সে বিস্তারিত বলতে শুরু করে। ফেং যে মিষ্টিগুলো বানিয়েছিল সে মিষ্টিগুলো একটা প্লেটে করে খাবার ঘরে পাঠিয়েছিল, কিন্তু কেউ একজন খুব সাবধানে সেই মিষ্টির প্লেটটিকে বদলে দিয়েছিল, আর ওই প্লেটের মধ্যেই বিষ ছিল, যে কারণে ইউনুস মারা গিয়েছে। ডংহুয়ার বড় ভাই তখন বলে যে সে কিভাবে বিশ্বাস করবে যে প্লেটে বিষ ছিল। তখন কিমতি তার কাছ থেকে একটা ভাঙা প্লেটের টুকরো বের করে। পাশে একটা সিনে দেখা যায় যে জেনারেল কিমতি জানতে পারে যখন যে প্লেটটি ভেঙে গিয়েছে এবং প্লেটটিকে কোথাও ফেলে দেওয়া হয়েছে, তখন সে তার সমস্ত সৈন্যগুলোকে নিয়ে ওই ভাঙা প্লেটের টুকরোগুলোকে খুঁজে বের করে। এরপর বলে যে প্রত্যেকটি প্যালেসের প্লেট আলাদা, আর ফেংয়ের ঘরে যে প্লেটটি ছিল সেই প্লেটের সাথে এই প্লেট একদমই মিলছে না। আর ফেং যেহেতু এই প্যালেসে আছে সে তো আর অন্য প্লেট এনে মিষ্টি দিতে পারবে না। তবে এই প্লেটটি মিল ছিল প্রিন্সেস ওয়ান মানে জিহাংয়ের ঘরের সাথে। জিহাং তখন দ্রুত বসে বলে যে সে এই ব্যাপারে কিছুই জানে না। কিমতি তখন বলে যে একজন মেইড ছিল যে এই সব প্লেটগুলোকে চেঞ্জ করে দিয়েছিল, আর তখনই সেখানে একটা মেইডকে আনা হয়। এই মেইড ছিল সেই মেইড যেটা জিহাংয়ের চিঠি পেয়েছিল, ওটা ছিল ডংহুয়ার বড় ভাইয়ের খুব কাছের মেইড। আর এখান থেকে বোঝাই যাচ্ছে যে এইসব সমস্ত ঘটনা ঘটানোর পিছনে ডংহুয়ার বড় ভাইয়েরই হাত ছিল, আর এই মেয়েটি সব কিছু স্বীকার করেছে।
যে এই বিষগুলো দিয়েছিল। আর যখন এই মেয়েটকে জিজ্ঞাসা করা হয় যে সে এগুলো কেন করেছে, তখনই সে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তখন সে বলে যে ডংহুয়া রাজা হওয়ারই যোগ্য নয়, শুধু শুধু ওকে রাজার আসনে বসানো হয়েছে। এবং সে তখন একটা তলোয়ার নিয়ে ডংহুয়ার ওপরে আক্রমণ করতে যায়। আর তখনই ডংহুয়ার বড় ভাই সাথে সাথে ওই মেয়েটকে মেরে ফেলে। কেননা এই মেয়েটকে যদি ধরে জিজ্ঞাসাবাদ করা হতো তাহলে তো সে ধরা পড়ে যেত না, মানে ডংহুয়ার বড় ভাই তো ফেঁসে যেত। এরপর দেখা যায় যে ডংহুয়া ফেংকে আনতে কারাগারে যায় এবং সে তখন ফেংকে বলে যে আমি তোমাকে নিতে এসেছি। ফেং তখনও জানতো না যে সে নির্দোষ প্রমাণিত হয়েছে। সে তখন তাকে বলে যে আপনি কি আমাকে বিশ্বাস করেন না? ডংহুয়া তখন বলে যে হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি, আর আমাকে মাফ করো যে তোমাকে এই কদিন জেলে কাটাতে হয়েছে। আর এরপর দেখা যায় যে ডংহুয়া ফেংকে একটা চাইনিজ নামক উপাধি দেয়। গাইস আমি ওটা বলতে পারছি না, সরি গাইস, আমি তো আর চাইনিজ পড়িনি গাইস, চাইনিজ নাম তো, তাই আমি বলতে পারছি না, সরি। এবং তার জন্য একটা বড় প্যালেসের ব্যবস্থা করে দেয়। তবে ফেং তখন ওই বড় প্যালেসে যেতে চায় না, সে বলে তার আগের প্যালেসেই ঠিক আছে। ডংহুয়া যখন তাকে জোর করতে থাকে তখন ফেং বলতে থাকে যে সে নতুন জায়গায় গেলে তার ঘুমের অনেক অসুবিধা হয়, আর এখানে সে তো অনেকটা মানিয়ে নিয়েছে। এরপরে আমাদের কিম থেকে দেখানো হয় যে কিনা অনেকটা চিন্তায় পড়ে গিয়েছিল। তারপর সে তলোয়ারের মডেলটির দিকে তাকিয়ে বলে যে আমাকে কিছু না কিছু তো করতেই হবে, না হলে আমি আর রাজাকে একদমই রক্ষা করতে পারবো না। এরপর দেখা যায় যে ডংহুয়া তার গার্ডের সাথে কথা বলছিল, যেখানে ডংহুয়ার গার্ড তাকে বলে যে আপনি ম্যাডাম ফেনজিউকে অনেক ভালোবাসেন এবং তার অনেক কেয়ার করেন। এবং এটা শুনে ডংহুয়া তখন একটু মুচকি হাসি দেয় এবং এর সাথেই এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। সো গাইজ, ড্রামাটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের যদি ড্রামাটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো, কেননা ভবিষ্যতে তোমরা এমনই সুন্দর সুন্দর কে ড্রামা, সি ড্রামা দেখতে পাবে। সো গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা অ্যান্ড টেক কেয়ার।